অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার এ হোল ইন দ্য ফেন্স থেকে 7.3.3 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। মূলত এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এক ভাই এবং এক বোন দুজনের ভিতরে কনভারসেশন হচ্ছে। আসলে এই কনভারসেশনটি হচ্ছে গ্রামারের উপরে। গ্রামারগুলো কী কী? সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ অর্থাৎ ফর্মস অফ ভার্ব, ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে এই দুই ভাই বোন বিস্তারিত তারা আলোচনা করছে। আর এখানে এই যে প্রিয় বোনটি তার প্রিয় ভাইকে গ্রামার বোঝানোর চেষ্টা করছে। মূলত এই কনভারসেশনের মধ্যে গ্রামার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর কনভারসেশনের মাধ্যমে আমরা আজকে গ্রামার শিখব। তাহলে প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Now read the following conversation between Ratri and her brother Ryan. Then in groups of pairs answer the questions that follow. Later check your answers with other groups. এখন রাত্রি এবং তার ভাই রেহানের মধ্যে নিচে কথোপকথনটি পড়ো, তারপর দলে বা জোড়ায় পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। এরপরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে শেয়ার বা পরীক্ষা করে দেখো। তাহলে প্রথমে আমরা জেনে নেই কনভারসেশনের মাধ্যমে কিভাবে গ্রামার আলোচনা করা হয়েছে। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্রত্যেকটি সেন্টেন্সে বাংলা মিনিং পাশে করে দিয়েছি। রাত্রি বলছে, হে হোয়াট আর ইউ রিডিং? রাত্রি, ও হে তুমি কি করছো? রেহান, I'm just trying to figure out which forms of the verb I will use for the following sentences. রায়হান বলছে, আমি কেবল ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করার চেষ্টা করছি যা আমি নিম্নের বাক্যগুলোতে ব্যবহার করব। রাত্রি, ওকে, হোয়াট ইজ দ্য সলিউশন? হাউ আর ইউ ট্রাইং টু ডু দ্যাট? রাত্রি, ঠিক আছে, সমাধানটা কি? তুমি কিভাবে তা করার চেষ্টা করছো? Rehan, after a long discussion, my friend and I ultimately decided to read aloud the sentences a few times with the different forms of the verb. And finally, the verb form that sounds okay will be the correct form for the specific sentence. Rehan বলছে, একটা লম্বা আলোচনার পরে আমি এবং আমার বন্ধু অবশেষে ক্রিয়ার বিভিন্ন রূপযুক্ত বাক্যগুলোকে কিছু সময় ধরে জোরে জোরে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং অবশেষে যে ক্রিয়া রূপটি শুনতে ঠিক লাগে সেটিই সেই নির্ধারিত বাক্যের জন্য ক্রিয়ার সঠিক রূপ হবে। অর্থাৎ এখানে রেহান যেভাবে ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করার জন্য টেকনিক অবলম্বন করেছে সেটা হচ্ছে সে জোরে জোরে পড়বে। আর জোরে জোরে পড়তে গিয়ে যদি এই ভাবটা তার কাছে ভালো মনে হয়, যে সাউন্ডটা তার কানের কাছে ভালো মনে হয়, সে সিদ্ধান্ত নেবে যে ওই ভাবটা হচ্ছে সঠিক রূপ। এটা হচ্ছে রেয়ানের একটা টেকনিক। দেখা যাক রাত্রি তার ভাইয়ের টেকনিক সম্পর্কে কী মন্তব্য করছে। রাত্রি, ইউ আর ইনডিড আ জিনিয়াস ডিয়ার ব্রাদার, but you know this technique doesn't work at all. Rather it will mislead you. Better read and learn which form of the verb will be used in a specific sentence. রাত্রি বলছে, প্রিয় ভাই, তুমি আসলেই মেধাবী, কিন্তু তুমি জানো এই পদ্ধতি মোটেই কাজ করে না, বরং এটা তোমাকে বিপথে নিয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যে ক্রিয়ার রূপটি একটা নির্দিষ্ট বাক্যে ব্যবহার করবে সেটা শিখে নেয়া, এটা সবচেয়ে ভালো হয়। বরং এখানে তার বোন রাত্রি রেয়ানকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এই টেকনিক যেটা শুনতে ভালো লাগবে সেটা তোমার সঠিক ভার্বের সঠিক রূপ হবে না, বরং তোমাকে ভার্বের সঠিক রূপ ব্যবহারটা নির্দিষ্ট বাক্যে শিখতে হবে। এটাই কিন্তু রাত্রি বোঝানোর চেষ্টা করছে। দেখা যাক এখন তার বোনের কথায় রেয়ান কি বলছে। দ্যাটস টু ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং আই থিঙ্ক। রেয়ান বলছে, তা খুব কঠিন এবং সময় নষ্টকারী।
রাত্রি বলছে অ্যাকচুয়ালি ইট ইজ দ্য অপোজিট অ্যাজ ইউ আর ট্রাইং টু টেক ফর এক্সাম্পল হুইচ ফর্ম অফ দ্য ভার্ব উড বি কারেক্ট ইন দ্য সেন্টেন্স অ্যাটেন্ডিং or attend classes is a must to learn better. Is it attending or attend? রাত্রি বলছে আসলে এটা বিপরীত। তুমি যেভাবে টিক দেওয়ার চেষ্টা করছো, উদাহরণস্বরূপ অ্যাটেন্ডিং or attend classes is a must to learn better, এই বাক্যের মধ্যে ক্রিয়ার কোন রূপটি সঠিক হবে? এটা কি অ্যাটেন্ডিং না অ্যাটেন্ড? এখন এখানে রাত্রি তার ভাই রেয়ানকে জিজ্ঞাসা করেছে যে এই যে সেন্টেন্সটা অ্যাটেন্ডিং অর অ্যাটেন্ড ক্লাসেস ইজ আ মাস্ট টু লার্ন বেটার, এখন এখানে দুটো অপশন আছে, অ্যাটেন্ডিং অর অ্যাটেন্ড। রাত্রি তার ভাই রেয়ানকে জিজ্ঞাসা করছে যে এখানে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখানে অ্যাটেন্ডিং হবে না অ্যাটেন্ড হবে? এটা প্রশ্ন করেছে কাকে? রাত্রি তার ভাই রেয়ানকে জিজ্ঞাসা করেছে। এখন রেয়ান কি বলছে একটু শুনে নিই। এক্স্যাক্টলি অ্যান্ড আই কান্ট ডিসাইড দ্যাট, আসলে আমি তার সিদ্ধান্ত নিতে পারি নাই। সে জানে না সে কোনটা নেবে, অ্যাটেন্ডিং বা অ্যাটেন্ড। আসলে দুটোই শুনতে ভালো লাগছে, কিন্তু নিয়ম জানতে হবে। রায়ান প্রথমে যে টেকনিক অবলম্বন করেছে সেটা কিন্তু সঠিক টেকনিক নয়, সেটা রাত্রি তার বোন বোঝানোর চেষ্টা করছে। রাত্রি বলছে দ্যাটস ভেরি অবভিয়াস বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট জিরান্ট অ্যান্ড পার্টিসিপলস। বলছে এটা খুবই স্পষ্ট, কারণ জেরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এটা আসলে রাত্রি তার ভাই রেয়ানকে বলছে। এখন রেয়ান কি বলছে শুনে নেই। আই হ্যাভ হার্ড দ্য টার্মস বাট ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্যাম। আমি এগুলোর নিয়ম শুনেছি কিন্তু এগুলো সম্পর্কে খুব বেশি জানি না। রাত্রি কি বলছে, লুক, a gerund is a form of verb with ing in its base form. It works like a noun in a sentence. For example, splashing what is fun. Here, splashing is a gerund because splashing is a form of the verb splash with ing and it works or acts like a noun in the sentence. দেখো, gerund হলো এক ধরনের ভার্বের রূপ যা মূল ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত থাকে। এটা একটা বাক্যে নাউনের মতো কাজ করে। উদাহরণস্বরূপ পানি ছিটানো একটা মজার ব্যাপার, কারণ স্প্ল্যাশিং এর মূল ক্রিয়া হলো স্প্ল্যাশ, যার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এটা বাক্যে নাউনের মতো কাজ করছে। এখানে রাত্রি বোঝানোর চেষ্টা করছে যে স্প্ল্যাশ, এই যে স্প্ল্যাশ যে ভার্বটা রয়েছে এটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ বেস ফর্ম ভার্বের। এর সাথে যখন আমরা আইএনজি যোগ করব এবং এটি যখন বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করবে তখন কিন্তু এটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ট। এটা কিন্তু রাত্রি তার ভাইকে বোঝালো। এখন রেয়ান কি বলছে, ওকে দ্যাট সিমস ইজি নাও টু আইডেন্টিফাই জিরান্টস ইন এ সেন্টেন্স বাট হোয়াট অ্যাবাউট পার্টিসিপলস। ঠিক আছে, বাক্যের মধ্যে জিরান্ট চিহ্নিত করতে সহজ মনে হচ্ছে, কিন্তু পার্টিসিপল সম্পর্কে কি জানো? রায়ান কিন্তু শিখে গেল জিরান্টটা কি। এখন রায়ানের আগ্রহ হচ্ছে, তার বোনকে জিজ্ঞাসা করছে তুমি এখন পার্টিসিপল সম্পর্কে কি জানো। রাত্রি কি বলছে শুনে নেই। Well, a participle is also a form of a verb. Sometimes it ends with ing and it's called present participle. And sometimes it ends with ed, d, en and n and it's called the past participle. Let's talk about the present participle first. আচ্ছা, পার্টিসিপলের ক্রিয়ার একটি রূপ, পার্টিসিপলও ক্রিয়ার একটি রূপ। মাঝে মাঝে এটা আইএনজি দিয়ে শেষ হয় এবং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ এখানে রাত্রি বলার চেষ্টা করছে মেইন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ থাকলে এটাকেও প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় এবং মাঝে মাঝে এটা ইডি, ডি, টি, ইএন,
এন দিয়ে শেষ হয় এবং এটাকে তখন পাস্ট পার্টিসিপল বলা হয়। চলো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলি। এখানে রাত্রি তার ভাইকে দুটো পার্টিসিপল সম্পর্কে ধারণা দিল। প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি মেইন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে। আরেকটি ধারণা দিল পাস্ট পার্টিসিপল, যেগুলো মেইন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে কি যুক্ত থাকবে, ইডি, ডি, টি, ইএন, এন, এগুলো হবে পাস্ট পার্টিসিপল। এখন রাত্রি বলছে যে প্রথমে সে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে তার ভাই রেয়ানকে ধারণা দেবে। এখন রেয়ান যেহেতু শ্রোতা, সে বলছে সাউন্ডস বেটার, হ্যাঁ শুনতে ভালো লাগছে। এখন রাত্রি কি বলছে, এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টস লাইক এ কন্টিনিউয়াস ভার্ব ফ্রম or an adjective in a sentence, and you know an adjective describes or modifies a noun or pronoun. For example, I need a writing table. Here the verb write ends in ing and works as an adjective. It describes the types of the table. Now can you tell me an example of a present participle? একটা প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের মধ্যে কন্টিনিউয়াস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের মধ্যে কন্টিনিউয়াস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। মূলত যদি আমরা সংক্ষেপে বলি, প্রেজেন্ট পার্টিসিপলটা ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত থাকে এবং এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এবং তুমি জানো একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্দেশ করে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ বলা হয়। উদাহরণস্বরূপ, আমার একটা লেখার টেবিলের প্রয়োজন। কি টেবিলের প্রয়োজন? লেখার টেবিলের প্রয়োজন। এখানে ক্রিয়া আইএনজি দ্বারা শেষ হয়েছে এবং একটা বিশেষণ হিসাবে কাজ করে। এটা টেবিলের ধরন বর্ণনা করছে। এখন তুমি কি একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ দিতে পারো? এখন র্যান কিন্তু উদাহরণ দেবে। Yes, for example, I can say I like exciting sports like cricket or boat race. Here, exciting is a present participle and it's working as an adjective. It describes the nature of a sport. হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমি ক্রিকেট বা নৌকা বাইসের মতো উত্তেজনাময় খেলা পছন্দ করি। এখানে এক্সাইটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এটা খেলার ধরনকে বর্ণনা করছে। কারণ এখানে একটু ভালো করে খেয়াল করো যে আই লাইক এক্সাইটিং ম্যাচ, এই যে স্পোর্টস, তাহলে খেলাটা কীরকম? উত্তেজনাময়। তাই খেলা সম্পর্কে কিন্তু এখানে খেলাটা কীরকম এটা কিন্তু এক্সাইটেড পরে যে আইএনজি যুক্ত করেছি, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এরপর রাত্রি কি বলছে, রাত্রির কথাটা শুনে নেই। রাত্রি বলছে গ্রেট, সো লেটস talk about past participles. I have already told you that it's also a form of a verb that ends with ed, d, t, en, and ten. It also acts like an adjective in a sentence. For example, you can say, don't drink polluted water. Here, polluted is an example of a past participle as it describes the condition of the water. So you see, both writing and polluted are two different forms of verbs and work as adjective in sentences. So they are called participles. অসাধারণ, চলো আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে কথা বলি। আমি ইতিমধ্যে তোমাকে বলেছি যে এটা ক্রিয়ার একটি রূপ যা ইডি, ডি, টি, ইএন অ্যান্ড এন দিয়ে শেষ হয়। এটাও বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, তুমি বলতে পারো দূষিত পানি পান করো না। এখানে পলিউটেড হলো পাস্ট পার্টিসিপল, বলা হয়েছে পলিউটেড ওয়াটার। এই যে পলিউটেড ওয়াটার, এটা হচ্ছে দূষিত পানি। কিন্তু এই পলিউট কিন্তু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কিন্তু হচ্ছে পলিউটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পলিউটেড। তো এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে পলিউটেড। এই পাস্ট পার্টিসিপলও কিন্তু ওয়াটার সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ
ওয়াটারকে বিশেষিত করছে, পানিটা কীরকম দূষিত, সেজন্য কিন্তু পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে যে এগুলোকে পার্টিসিপল বলা হয়। এখন র্যান কি বলছে, আই গট মাই অ্যান্সার বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান, আমি আমার উত্তর পেয়েছি কিন্তু পরবর্তী বিষয়টি কি সম্পর্কে। রাত্রি বলছে, to get the correct form of the verb in this sentence, you have to know the infinitive and its use. And infinitive is the base form of a verb, but it has different functions. Besides, we put right before the base form of the most infinitive verbs. When sometimes the to is dropped, then it's called a bare infinitive. The infinitive is used without to after certain verbs like beat, let, make, see, hear, need, tear, help, etc. The bare infinitive is also used after the verbs will, would, shall, should, may, might, can, could, and must. Is it too much for a day? বাক্যের মধ্যে ক্রিয়ার সঠিক রূপ জানতে হলে তোমাকে ইনফিনিটিভ সম্পর্কে এবং এটা ব্যবহার সম্পর্কে জানতে হবে। এটা কিন্তু রাত্রি বলছে যে তুমি বাক্যের যদি সঠিক রূপ জানতে চাও তোমাকে ইনফিনিটিভ এবং এটা ব্যবহার সম্পর্কে জানতে হবে। একটা ইনফিনিটিভ হলো মূল ক্রিয়ার রূপ এবং এটাতে বিভিন্ন কাজ থাকে। এছাড়াও অধিকাংশ ইনফিনিটিভ ভার্বসের পূর্বে আমরা টু বসিয়ে থাকি, অর্থাৎ অধিকাংশ যদি ভার্ব যেমন ডু মানে কি করা, টু ডু, পড়ার ইংরেজি কি রেড, তার সামনে দেবো টু রেড, অর্থাৎ বলা হচ্ছে যে অধিকাংশ ভার্বের পূর্বে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি। মাঝে মাঝে যখন টু উজ্জ্ব থাকে তখন এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। মাঝে মধ্যে কিন্তু টু থাকে না, কিন্তু এখানে অবশ্যই টু আছে, টুটা উজ্জ্ব থাকে, তখন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু নির্দিষ্ট ভার্বের পরে যেমন বিট, লেট, মেক, সি, হিয়ার, নিড, ডেয়ার, হেল্প এর পরে টু ব্যবহার হয় না। কিছু কিছু ভার্বের পরে যেমন উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড অ্যান্ড মাস্ট এরপরে টু ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শিখে নিলাম যে কোনগুলো ভার্বের পরে, ঠিক আছে, টু ব্যবহার হয় না। র্যান কি বলছে, র্যান বলছে, নট অ্যাট অল, আই এম এনজয়িং ইট, প্লিজ গো অন, মোটেই তা নয়, আমি এটা উপভোগ করছি, দয়া করে চালিয়ে যাও। যেহেতু তার ভাই আরও শোনার জন্য সে আগ্রহী, শেখার জন্য আগ্রহী, তাই রাত্রি বলে চলছে এভাবে, that's great. Remember that an infinitive can't be a main verb. For example, I want to invite all my friends to my birthday party. Before invite to has been used. It's an example of an infinitive verb. On the other hand, let the new girl introduce yourself. Here introduce is an example of a bare infinitive because you can't say let the new girl to introduce yourself. If you use to before introduce, it won't be a correct sentence then. So in this sentence, introduce is a bare infinitive verb. Have you got the idea? মনে রাখবে একটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ ইনফিনিটিভ মূল ক্রিয়া হতে পারে না। আমি আমার জন্মদিনের পার্টিতে সকল বন্ধুকে দাওয়াত করতে চাই। এখানে ইনভাইটের আগে টু ব্যবহার করা হয়েছে, এটা হলো অসমাপিকা ক্রিয়া অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের একটি উদাহরণ। অন্যদিকে নতুন মেয়েটিকে নিজেকে পরিচিত হতে দাও, এখন তুমি যদি ইন্ট্রোডিউসের আগে টু ব্যবহার করো তাহলে সেটা সঠিক হবে না। তাই এই বাক্যের মধ্যে ইন্ট্রোডিউস হলো একটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তুমি কি বুঝতে পেরেছ? আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে আমরা কিন্তু আগেই শিখেছি নির্দিষ্ট কিছু ভার্বের
পরে টু ব্যবহার হয় না, তার মধ্যে কিন্তু হচ্ছে লেট। লেট দ্য নিউ গার্ল ইন্ট্রোডিউস হারসেলফ, এই যে ইন্ট্রোডিউস এর আগে কিন্তু টু ব্যবহার করা হয়নি, সেজন্য এই ইন্ট্রোডিউসটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, কিন্তু এখানে টু রয়েছে, টু উজ্জ্ব রয়েছে। এরপরে র্যান কি বলছে সেটা শুনে নেই। র্যান বলছে ফেয়ার এনাফ, নাও আই ফিল মাচ মোর কনফিডেন্ট ইন চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, দ্যাট ইজ জিরান্ট, participle and infinitives in different sentences. Thank you so much, dear sister. যথেষ্ট বুঝতে পেরেছি। এখন ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করতে আমি আত্মবিশ্বাস অনুভব করছি। এগুলো হলো বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহৃত জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস। প্রিয় বোন, তোমাকে অশেষ ধন্যবাদ। রাত্রি বলছে ইটস ওকে, অলওয়েজ ফর ইউ। ঠিক আছে, তোমার জন্য সবসময় এরকম করে বোঝাবো। এখন আমরা কিন্তু কনভারসেশনটা শেষ করলাম দুই ভাই বোনের মধ্যে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এখন যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো উত্তর আমি প্রদান করছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে। হুইচ পার্টস অফ স্পেস আর দ্য বেস ফর্ম অফ জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ? আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি, জাস্ট আমি উত্তরটা প্রদান করছি। দ্য বেস ফর্ম অফ জিরান্ট, participle and infinitive is base form of main verb plus ing which functions as noun. Clear? Base form of main verb plus ing which functions as an adjective, সেটা হচ্ছে participle. And to base form of the main verb respectively, সেটা হচ্ছে infinitive. What are the parts of speech they act like in a sentence? উত্তরে বলা হয়েছে we have 8 parts of speech such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. And gerund functions as a noun, participle functions as adjective, and infinitive doesn't bear any parts of speech. C number question, have you found any similarities and differences among these three grammar points? Gerund, participles and infinitives. If yes, what are they? Write them in this ফলোইং গ্রেড। তো এখানে আমি দুটো বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখো। সিমিলারিটিস পাচ্ছি আমরা, দ্য ভার্ব ফর্ম অফ প্রেজেন্ট পার্টিসিপল ইজ বেস ফর্ম অফ মেন ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলে যদি আমরা বলি, সেটা তো কিন্তু আমরা দেখছি যে মেইন ভার্বের বেস ফর্মের সাথে কী যোগ আছে, আইএনজি। আবার দেখো দ্য ভার্ব ফর্ম অফ জিরান্ট, অর্থাৎ যখন আমরা জিরান্টের কথা বলবো সেটাও কিন্তু মেইন বেস ফর্ম অফ মেইন ভার্বের সাথে আইএনজি। তার মানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্টের যে স্ট্রাকচারাল গঠন সেটা কিন্তু একই রকম, সেটা কিন্তু সাদৃশ্য আছে। সেটা হচ্ছে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ এবং মেইন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ওকে, তাহলে ডিসিমিলারিটিস কোথায়? প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যোগ থাকলেও এটা কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, ফাংশনস অ্যাজ অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স, এবং জিরান্ট কিন্তু কাজ করে নাউন হিসাবে। তাহলে জিরান্ট ফাংশনস অ্যাজ নাউন ইন আ সেন্টেন্স। ওকে, তো এভাবে তোমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো তুলে ধরবে। এরপরে ডি নাম্বার কোয়েশ্চেন যেটা বলা হয়েছে, প্রশ্নটা পড়ে নিচ্ছি। ফাইন্ড 5 situations or examples in which you will use a gerund, a participle and an infinitive verb in your everyday life. এখন আমাদের কাছ থেকে জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ ভার্বের দৈনন্দিন জীবনে আমরা যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেটা লিখতে বলা হচ্ছে। তো প্রথমে দেওয়া হয়েছে জিরান্টের যে রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। আবার জিরান্ট দেওয়া হয়েছে টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, মিথ্যা কথা বলা মহাপাপ। আবার জিরান্ট দেওয়া হয়েছে উদাহরণ সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তো সাঁতার হচ্ছে একটা ভালো ব্যায়াম। এখানে রিডিং, টেলিং লাইস এবং সুইমিং এই তিনটি আসলে বাক্যে ব্যবহৃত হয়ে নাউন হিসেবে কাজ করেছে। এরপরে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, আই ফাউন্ড দ্য বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। I found the boys playing in the field, যে আমি বালকগুলোকে মাঠে খেলতে দেখলাম। কি অবস্থায় খেলতে দেখলে? এটা কিন্তু বালকদের একটা অবস্থা বোঝাচ্ছে, যে তুমি কোন অবস্থায় বালকদের দেখতে পাচ্ছ বা দেখতে পেয়েছিলে। এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, যে হি কেম টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার জন্য এসেছে। যদি আমরা আরেকটা পাস্ট পার্টিসিপলে উদাহরণ দিতে পারি, যে আমার একটা ভাঙ্গা চেয়ার আছে, আই হ্যাভ এ ব্রোকেন চেয়ার। এখানে ব্রোকেনটা কিন্তু পাস্ট পার্টিসিপল
এবং ব্রোকেনটা এখানে চেয়ারটি সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য এখানে ব্রোকেনটা কিন্তু পাস্ট পার্টিসিপল এবং এটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।